ওয়েস্টার্ন গল্প অপমৃত্যু। ১। মেজর রন মাইক জাহাজের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। অগভীর বালুর পাড়ের দিকে এগোচ্ছে ওটা। টেক্সাস যে এমন হবে তা সে আশা করেনি, কিন্তু সামনে যাই থাকুক সেটাই ওর শেষ ভরসা। অন্য কোথাও সে যাবে না। জাহাজের চাকার পানি কাটার শব্দ ওর কানে আসছে। বিষণ্ণ মনে ভবিষ্যতে কি আছে ভাবছে সে। অতীতে রনের জীবনে স্টেটসের যুদ্ধ, সীমান্তে ইন্ডিয়ান ফাইটিং এসব ছিল, কিন্তু এখন ওর সামনে কোনো রোদে পোড়া, বাতাসে বালু ওড়ানো সীমান্ত পোস্টই কেবল আছে। কাজ থেকে অবসর নেয়া ছাড়া আর কোনো কিছুই হয়তো ওর ভাগ্যে নেই। যুদ্ধ শুরু হওয়ার সময়ে সে ছিল কিশোর, সামনে অনেক আশা, নিশ্চয়তা। ভার্জিনিয়ায় বাবার প্ল্যান্টেশন ছাড়াও ছিল 5টা জাহাজ। ওগুলো ওয়েস্ট ইন্ডিজ আর গালফ পোর্টগুলোতে ব্যবসা করতে যেত। কিছুদিন জাহাজেও থার্ড মেট হিসাবে কাটিয়েছে সে। রনের বাবা চেয়েছিল ব্যবসাটা সে ভালো মতো বুঝে নিক। সমুদ্র পছন্দ করে রন, এর বিশালতা ওকে মুগ্ধ করে, আর ঢেউ সে যেন তার নিজের বুকেরই উথাল পাতাল। রুক্ষ মারপিটের জায়গা ক্যারিবিয়ান পোর্টগুলোতেও সে নিজের বাড়ির মতো হোমলি ছিল, যেন এখানেই তার জন্ম। কিন্তু যুদ্ধ সব কিছু বদলে দিল। তার নিজের এবং পরিবারের সহানুভূতি ছিল ইউনিয়নের পক্ষে, তাই সে উত্তরে গিয়ে সেনাবাহিনীতে যোগ দিল। আউটলরা ওদের প্ল্যান্টেশন জ্বালিয়ে দিয়ে সব পশু তাড়িয়ে নিয়ে গেল। ঝড়ের মধ্যে একটা জাহাজ ডুবলো গানবোটের আক্রমণে। বাকি দুটো কনফেডারেটরা জোর করে দখল করে নিল। যুদ্ধ থেকে ফিরে রন দেখল ওদের বাড়িঘর সব শেষ, পুড়িয়ে ফেলা হয়েছে, বাবাকে হত্যা করা হয়েছে। সব হারিয়ে এখন রয়েছে কেবল চিতি আর বাবার রেখে যাওয়া ঋণ। সামনে মাত্র একটা পথই সে খোলা দেখতে পেল, এবং সেটাই বেছে নিল। আবার জার্মানিতে ফিরে সীমান্তের অনেকগুলো ঘাঁটিতে ঘুরল। ডাকোটা থেকে অ্যারিজোনা পর্যন্ত 9 বছর ইন্ডিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করল। মাথাটা বাঁচল বটে, কিন্তু দেহে 3টে ক্ষতচিহ্ন সংগ্রহ করল, 2টো বুলেটের, 3য়টা ছুরির। শেষ পর্যন্ত বাবার জমিটার একটা নিষ্পত্তি হলো। ধার মিটিয়ে ওর কাছে বাঁচল $7,000। এই সময় ডেভ মার্সারের কাছ থেকে খবর পেল। জাহাজের ক্যাপ্টেন পাইলট হাউসে যাওয়ার পথে রনের পাশে দাঁড়ালো। রন জানে লোকটা তার ব্যাপারে সহানুভূতিশীল এবং সত্যিই সাহায্য করতে চায়। একসময় ক্যাপ্টেন তাদেরই একটা জাহাজ চালাতো। টেক্সাসে যাচ্ছ, কিন্তু তোমার হয়তো এই এলাকাটা একটু ফাস্ট ঠেকবে। এখানে তোমার কোনো বন্ধু আছে? যতদূর জানি একজন। যুদ্ধের সময়ে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। সেটা তো অনেক দিন আগের কথা মেজর। এর সাথেই কি তুমি পার্টনারশিপে যাচ্ছ? যুদ্ধের পর তোমাদের আর দেখা হয়নি। রনের মনে হলো সে যেন ক্যাপ্টেনের স্বরে একটা সন্দেহের সুর আঁচ করতে পারল। অবাক হলো না রন। তার নিজেরও যে কিছু সন্দেহ নেই তা নয়। আমি ওকে চিনি, ক্যাপ্টেন।
আর যাই হোক না কেন লোকটা সৎ, সাহসীও, ওটাই আমার জন্য যথেষ্ট। আমি জীবন বাজি রেখে হলেও ওর সাথে যেতে রাজি। এখানে গরুর ব্যবসাটা ভালো, বলল ক্যাপ্টেন। ইন্ডিয়ানা হচ্ছে সব থেকে বড় মার্কেট। আমি নিজেও ওই ব্যবসা অনেক দিন করেছি। হয়তো তোমার বন্ধুকে আমি চিনব। মার্সার, ডেভ মার্সার, পুরনো টেক্সাস পরিবার। মার্সাস, তাই না? হ্যাঁ, লোকটার সাহস আছে, শত বটে। টেক্সাসে এমন কোনো লোক নেই যে ওকে বিশ্বাস করবে না। তবে আমি বলবো তুমি আমার সাথে নিউ অরলিন্সে ফিরে চলো। ওখানে তোমার জন্য কিছু একটা ব্যবস্থা আমি করে দিতে পারবো। কেন, মার্সারের সাথে ব্যবসা করতে কি অসুবিধা? আমার বিশ্বাস তুমি ওদের বংশগত ঝগড়ার কোনো খবর পাওনি। একটু থেমে সে আবার বলল, ওর মাঝে কোনো দোষ নেই, কিন্তু তুমি ঝুঁকি নিয়ে দুই পরিবারের যুদ্ধের মধ্যে নামতে যাচ্ছ। 1840-এর দিক থেকেই হিটারি পরিবারের সাথে ওদের বিরোধ চলছে। তুমি ওখানে একটা গোলাগুলি যুদ্ধে গিয়ে পড়বে। ওরা যখন জানবে তুমি মার্সাসের সাথে আছো, তখন তুমিও ওদের একটা প্রধান টার্গেট হয়ে দাঁড়াবে। এই ঝগড়া সম্পর্কে কিছুই আমি শুনিনি। তুমি তো ওর সাথে যুদ্ধের সময়ে পরিচিত হয়েছ। সে হয়তো ভেবেছিল গোলমাল মিটে গেছে। হিটারিরা দারুণ ফাইটার, কিন্তু যুদ্ধে যোগ দেয়নি। কয়েক বছর কোনো গোলাগুলি হয়নি, কিন্তু যুদ্ধের পরে এটা আবার শুরু হয়েছে। বেন যখন শিলোহতে মারা পড়ল, তখন থেকেই ওদের মধ্যে আবার নতুন করে সাড়া জেগেছে। বেনের বান পুড়িয়ে দিয়ে হিটারিরা তার সব গরু লুট করে নিয়ে যায়। বেনের কাকা ওদের পিছনে ধাওয়া করলে নিষ্ঠুরভাবে ওকেও হত্যা করে। এরপর ওরা বাঁধন ছেঁড়া হয়ে গেল। অনেক বছর ধরে যে দুজন নিগ্রো মার্সারদের ফার্মে কাজ করছিল, তাদের হত্যা করে ঘরে আগুন দিল। ওটা ছিল সমুদ্র পাড়ের একটা সুন্দর এবং প্রাচীন বাড়ি। এখানে গরুর ভালো দাম। ওরা ভেবেছিল বেশ বড়লোক হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পরই ওগুলো কেউ তাড়িয়ে নিয়ে গেল। গরুগুলোকে স্টাম্পিড করিয়ে বিগ থিকেটে নিয়ে যাওয়া হলো। ওই ষাঁড় আর গরু এখনও ওখানেই আছে। অবশ্য আরও অনেক গবাদি পশুও রয়েছে ওখানে। হয়তো ওগুলোই আমি কিনেছিলাম। একটু হতাশ স্বরেই মন্তব্য করল রান। আমার কপালই খারাপ। পিস্তল আছে তোমার সাথে? প্রশ্ন করল ক্যাপ্টেন। একটা আছে, কিন্তু আসলে ওর কাছে আছে দুটো। তোমার কথা শুনে মনে হচ্ছে ওটা আমার কোমরে ঝোলানো দরকার। আমি জাহাজটা ঘাটে ভিড়াতে যাচ্ছি। আমার পরামর্শ হচ্ছে তুমি সবার সাথে নেব না। সোজা হলো ক্যাপ্টেন। আর যখন নামো তৈরি হয়েই নেব। জাহাজ থেকে নামার পর ওরা জনিকে ওত পেতে বসে গুলি করে মেরেছে। আমার জাহাজ ভেড়ার পর ডেভকেও অ্যাম্বুশ করতে চাইবে ওরা। ডেভকে? বিষণ্ণভাবে হাসল ক্যাপ্টেন। ডেভ বোকা নয়। জনির ভাগ্যে কি ঘটেছে শোনার পর উপসাগরে ঢোকার পথে দ্বীপটার পাশ দিয়ে আসার সময়েই সে জাহাজ ছেড়েছে। ঘন কুয়াশা ছিল সেই সকালে। ওর জন্য আমরা যে ভেলাটা তৈরি করে দিয়েছিলাম, তাতে উঠেই সে পারে পৌঁছে। দ্বীপটার নাম মাটাগর্ডা, এবং ওটা ডেভের থেকে ভালো আর কেউ চেনে না। দেখে মনে হবে না কেউ ওখানে লুকিয়ে থাকতে পারবে, কিন্তু ডেভ পেরেছে। যা হোক, গতবার আমরা যখন এখানে আসি তখনও বেঁচে ছিল। আশা করি এখনও বেঁচেই আছে। জনি না কার কথা বলছিলে যেন? হ্যাঁ, জনি ফস্টার।
এতিম ছেলেটা মার্সারদের কোনো আত্মীয় না, কিন্তু পরিবারের সদস্য হিসেবেই সে মানুষ হয়েছে। ওকে গুলি করার পর মরে গেছে মনে করে হিটারিরা মদ খেতে যায়। বুকে হেঁটে জনি ওখান থেকে সরে পড়ে। তারপর ব্ল্যাক পয়েন্টে একজন বুড়ো ইন্ডিয়ানের বাসায় পৌঁছে লোকটা যত্ন নিয়ে ওকে ভালো করে তোলে। ডেভ বেঁচে আছে জানলে হয়তো হিটারিরা নতুন করে ফাইট শুরু করতো না। পাশে টমি, চিটনি আর টেড সমার্স থাকার পরেও না। ওদের হাতে ডেভ প্রায় মারাই পড়েছিল। কেমন করে? সে ঘোড়ার পিঠে চড়ে নিজের বাড়ির দিকে রওনা হয়েছিল। ওকে কেউ বলেনি হিটারিরা ওর বাড়ি পুড়িয়ে দিয়েছে। হিটারিরা ওখানেই ছিল। খুরের শব্দ পেয়ে ওরা ডেভকে জিন থেকে মাটিতে ফেলে দেয়। দুটো গুলি বিঁধেছিল ওর গায়ে। টেড সমার্সের সাথে আরও দুজন পাজি আউটল ছিল। ডেভকে ঘোড়া থেকে পড়তে দেখে ওরা ভাবল এবার শত্রুকে বাগে পাওয়া গেছে। ছুটে এগিয়ে গেল ওরা। এবার একেবারে শেষ করবে। কিন্তু হামাগুড়ি দিয়ে ঘোড়ার কাছে পৌঁছে জিনে চড়ে সে ঘোড়া হাঁকালো। ডেভ নিশ্চয় মনে করেছিল সে মারা যাচ্ছে, নইলে এমন কাজ সে কখনোই করতো না। সোজা হিটারির বাড়ি গিয়ে হাঁকাহাঁকি আরম্ভ করলো। ডেভ যে ইন্ডিয়ানা থেকে ফিরেছে এই খবরটা টেক্সাসে পৌঁছে নেই। বিশাল ফ্রেড হিটারি দরজায় এসে দাঁড়ালো। নিজের পরিচয় দিয়ে ডেভ ওকে গুলি করলো। তারপর অদৃশ্য হলো। রন মাইক অবসাদগ্রস্ত চোখে পাড়ের দিকে তাকালো। জাহাজটা এগিয়ে চলেছে ওই দিকে। গরু নিয়ে কানসাসে গিয়ে বিক্রি করার জন্য পার্টনারশিপ নিয়েছিল সে, পারিবারিক ঝগড়ায় জড়াবার জন্য নয়। এসবে সে অংশ নিতে চায় না। কয়েক মাস পেরিয়ে গেল, বলে চলল ক্যাপ্টেন। ডেভের কোনো চিহ্ন কেউ দেখতে পায়নি। হিটারিরা তন্ন তন্ন করে ওকে সবখানে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। শেষ পর্যন্ত ওদের স্থির বিশ্বাস হলো যে ডেভ মারা গেছে। গরুর ব্যবসা তখন জমজমাট, তাই এক পাল গরু নিয়ে ওরা ক্যানসাসের দিকে রওনা হলো। ডোয়ানস স্টোর এর কাছাকাছি পৌঁছে বার্ড হিটারি কিছু তামাক আর চিঠিপত্র সংগ্রহ করার জন্য শহরে গেল এবং সরাসরি ডেভের মুখোমুখি হলো। হিটারিরা প্রথম এর খবর পেল যখন বার্ড ঘোড়ার পিঠে বাঁধা অবস্থায় ক্যাম্পে পৌঁছলো। ওর বুকে দুটো গুলি লেগেছে, খুব কাছাকাছি। টমি চিটনির কথা বললে একটু আগে। লোকটা কে? একজন খুনি। শোনা যায় সে হিটারিদের আত্মীয়। যাই হোক, লোকটা ওদের সাথেই আছে। বার্ড হিটারি মারা যাওয়ার পর এখন সেই নেতৃত্ব দিচ্ছে। যখন বোঝা গেল হিটারিরা সংখ্যায় ভারী আর মারপিট এখনও চালু আছে, তখন ওরা চারদিক থেকে আসতে শুরু করলো। আমার ধারণা ওদের পরিবারে অন্তত 40 জন লোক আছে। ওদের দুজন ভালো পজিশন নিয়ে আছে, একজন জাজ, অন্যজন শেরিফ। কথা শেষ করে ক্যাপ্টেন পাইলট হাউসে গেল। রন মাইক রেলিংয়ের ধারেই রইল। তার আর দ্বিতীয় কোনো উপায় নেই, ভাবছে রন। ওর যা কিছু ছিল সবই ডেভ মার্সারের সাথে পার্টনারশিপে খাটিয়েছে। মানিবেল্টের সামান্যই টাকা আছে। কথা ছিল ডেভ গরু কিনে ওগুলো তাড়িয়ে নেয়ার জন্য লোক ভাড়া করবে। দুজনের মধ্যে অদ্ভুত উপায়ে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। তখন রন ছিল একজন লেফটেন্যান্ট। ওকে একটা গুপ্ত মিশনে ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণে পাঠানো হয়েছিল, কারণ ওর দক্ষিণের উচ্চারণ নিখুঁত। এলাকাটাও ভালো করেই চেনে সে।
ঝামেলা বাঁধলো যখন ক্যাপ্টেন ডেভ মার্সারের সাথে ওর দেখা হলো। ডেভকে বন্দি করলো রন, কিন্তু তখন সবচেয়ে কাছের ইউনিয়ন ঘাঁটি থেকেও ও 100 মাইল দূরে। রনের সামনে 3টে পথ খোলা আছে: ওকে ছেড়ে দেয়া, ঠান্ডা মাথায় গুলি করে মেরে ফেলা, বা ওকে পোস্টে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। প্রথমটা করলে তাকেই ধাওয়া করে বন্দি করা হবে, দ্বিতীয়টা ওর রুচিতে বাধে, তাই তৃতীয় পথটাই সে বেছে নিল। লম্বা পথ পাড়ি দেওয়ার সময়ে ডেভ বারবার রনকে বোকা বানিয়ে কৌশলে পালাবার চেষ্টা করল। এতটা পথ নীরবে পাড়ি দেওয়া অসম্ভব। অনেক কথাই হলো ওদের। পরস্পরের প্রতি অদ্ভুত একটা টান আর শ্রদ্ধা বোধ জাগলো ওদের মনে। পথে টেক্সাস আর গরুর ব্যবসা সম্পর্কে অনেক কথাই বলল ডেভ। প্রস্তাব দিল, আমরা দুজনেই যদি যুদ্ধের পরেও বেঁচে থাকি তবে পার্টনারশিপে গরুর ব্যবসা করব। ওখান থেকেই এর শুরু। কেবিনে ফিরে নিজের বাক্স থেকে একটা রাসান স্মিথ অ্যান্ড ওয়েসন বের করল সে। তারপর পিস্তলটাকে খাপে ভরে বেল্টটা কোমরে পরে নিল। একটু ইতস্তত করে দ্বিতীয় পিস্তলটাও গুজল কোমরে। আয়নার সামনে দাঁড়িয়ে গলার রুমালটা ঠিক করে নিল সে। ভালো করে খুঁটিয়ে দেখল কোটের তলায় ওর দ্বিতীয় পিস্তলটা ফুলে রয়েছে কিনা। না। এক মুহূর্ত নিজের চেহারাটা ও দেখল রন। আয়নার পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা একজন বাদামি চোখের কঠিন যুবক। চওড়া কাত কোটটাও তাকে ভালো মানিয়েছে। তার মনে পড়ল লোকে বলে সে নাকি সুদর্শন, ফিগারও ভালো। 33 বছর বয়সেই অভিজ্ঞতায় সে ধনী, কিন্তু কয়েকটা ক্ষতচিহ্ন ছাড়া আর কোনো ধন তার নেই। এই বয়সে বেশিরভাগ লোকই প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু তার কিছু নেই, কিছুই না। একমাত্র আর্মির কাজই সে বোঝে, কিন্তু এখন শান্তির সময়ে ওই কাজে উন্নতি করার সম্ভাবনা খুব কম। কপাল জোরে সে মেজর হয়েছে। ওর থেকে অনেক বয়স্ক লোক এখনও ক্যাপ্টেনই রয়ে গেছে। অল্প কয়েকজন লেফটেন্যান্ট হয়েছে। সব সময়েই সে বিশ্বাস করত সবার উপর তাকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। এজন্য কঠোর পরিশ্রম আর অনেক ঝুঁকি নিয়েছে সে। ছেলেবেলা থেকেই উঁচু নজর রাখতে শেখানো হয়েছে তাকে। তার ধারণা কিছু একটা করা দরকার যাতে দেশটা বাসযোগ্য হয়ে উঠবে। আয়না থেকে মুখ ফিরিয়ে রন সব মাল একত্র করে নিয়ে ডেকে বেরিয়ে এলো। কয়েকজন যাত্রী ওখানে জড়ো হয়ে জাহাজটার ইন্ডিয়ানোলার দিকে এগিয়ে যাওয়া দেখছে। কেবল দুজন ছাড়া বাকি তার মুখ চেনা চেহারা। ওদের একজন গড়নে লম্বা, ওর চেহারায় এমন ভাব যেন সে গোটা পৃথিবীটাকেই বিদ্রূপের চোখে দেখছে। অন্যজন একটা মেয়ে, যুবতী, কিন্তু শহুরে মেয়েদের মতো সাজেনি সে। সম্ভবত কোনো রাঞ্চের মেয়ে। ওকে একটু বিষণ্ণ দেখাচ্ছে। মনে হচ্ছে টেক্সাস ওর জন্য এমন কিছু আমাদের জায়গা নয়। মেয়েটার সাথে কয়েকবারই ওর চোখাচোখি হলো। কৌতূহলী চোখে মেয়েটা বারবার ওর দিকে চাইছে। হ্যাট উঁচিয়ে অভিবাদন জানালো রন। ম্যাম, আমার মনে হচ্ছে ইন্ডিয়ানোলার সাথে তুমি পরিচিত, তাই কি? হ্যাঁ, জবাব দিল মেয়েটা। টেক্সাসেই আমার বাড়ি। শুনেছি এটা একটা চমৎকার এস্টেট। ডেভ মার্সারকে আমি কোথায় খোঁজ করলে পাবো বলতে পারো?
মেয়েটার চোখ থেকে বন্ধুসুলভ ভাব মিলিয়ে গেল। কঠিন চোখে রনের দিকে চাইল সে। ভালো করে ওকে যাচাই করে দেখছে। মার্সারের দেখা পেতে চাইলে তোমার নিজেই ওকে খুঁজে বের করতে হবে, কারণ সে যে কোথায় রয়েছে তা কেউ জানে না, আমিও না। যাক, ক্ষতি নেই। আমি এখানে এসেছি জানলে সে শিগগিরই আমার সাথে যোগাযোগ করবে। ওর শত্রু আছে না? হ্যাঁ, সংখ্যায় অনেক। এরপর ওরা পাশাপাশি নীরবে দাঁড়িয়ে দেখল। পাটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। মেয়েটার পোশাক পরিপাটি কিন্তু দামি নয়। ফ্রান্সের একটা মেয়ে শহরে গেছিল, এখন ফিরছে। ওর ভাবে মনে হচ্ছে না সে বাড়ির আকর্ষণেই ফিরছে। কোনো আনন্দই বোধ করছে না সে। নিউ অরলিন্সে সময়টা তোমার ভালো কেটেছে? ঝট করে ঘুরল সে। চমৎকার, সুন্দর জায়গা ওটা। এত লোক, সুন্দর জামা কাপড়। উপভোগ করার মতো অনেক জায়গায় আছে ওখানে, যদি কেউ নিয়ে যায়। তোমার কোনো বন্ধু নেই ওখানে? আমার চাচা আর চাচি আছে ওখানে, কিন্তু ওরা আমাকে ভালো ভালো জায়গাগুলোতে যেতে দেয়নি। ভালোই করেছে, কারণ ওখানকার আমাদের জায়গাগুলো কোনো সুন্দরী যুবতী মহিলার উপযুক্ত নয়। ব্যক্তিগতভাবে আমি ইন্ডিয়ানোলা আর টেক্সাসই বেশি পছন্দ করব বলে আমার ধারণা। এখানেই থাকতে চাও তুমি? সেই রকমই ইচ্ছা। এখানে আমি কিছু টাকা খাটিয়েছি গরুতে। চোখ তুলে চাইল সে। তুমি তোমার নাম বা কোথা থেকে আসছো কিছুই বলনি। সরি ম্যাম, আমার নাম রন মাইক, ভার্জিনিয়া থেকে আসছি। ক্যাটল ব্যবসা করা আমার ইচ্ছা। কিছু টাকাও আমি অগ্রিম খাটিয়েছি। তবে তুমি রন মাইকেলসন? তুমি আমার সম্পর্কে জানো কিভাবে? অবাক হলো রন। আমি সান্ডি হেওয়ার্থ। চট করে চারপাশে একবার চেয়ে দেখল সে। শিওর হতে চায় কেউ ওদের কথা শুনছে না। ডেভ মার্সার আমার বিশিষ্ট বন্ধু। সে তোমার সম্পর্কে আমাকে অনেক কথাই বলেছে। তুমি আসছো শোনার পর সে তোমার কথা ছাড়া আর কারো কথাই বলেনি। আবার কঠিন চোখে রনের দিকে তাকালো সে। ডেভ বলেছিল তুমি রিসমন্ড আর চার্লস্টনে ছিলে। সে অনেক দিন আগের কথা। কয়েক বছর আমি ওখানে ছিলাম, আর্মিতে, পশ্চিম সীমান্তে। তোমাকে আমার হিংসা হয়। আমি ওখানে যেতে পারলে আর ফিরে আসতে চাইতাম না। একটা চোরা চাহনি দিল সে। টেক্সাস আমার অসহ্য লাগে। প্রায় নিউ অরলিন্সে যাও তুমি? না, এই প্রথম। হয়তো এটাই শেষ। কেউ নিয়ে না গেলে আমার আর যাওয়া হবে না। ইঙ্গিতটা এড়িয়ে পাড়ের দিকে চাইল রন। এখন দালানগুলো চেনা যাচ্ছে, সমতল এলাকা, কিন্তু দূরে পাহাড় দেখা যাচ্ছে অস্পষ্ট। শহরের পিছনে আঙুলের মতো দুটো পিয়ার পাড় থেকে সমুদ্রের মাঝে নেমে এসেছে। আমি আগে আর কখনো বাইরে যাইনি বলে চলল মেয়েটা। কেবল ইন্ডিয়ানোলা বা ভিক্টোরিয়া। একবার বিভেলেও গেছি। ওখানে বাবার একটা রাঞ্চ আছে। সে কি ডেবের কাছাকাছি কোথাও থাকে? মাথা নাড়ল সান্ডি। মিস্টার মাইক, হিটারিরা ওকে খুঁজছে, পেলেই মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও তবে কাউকে ওর কথা জিজ্ঞেস করো না, তাহলে ওরা তোমার পিছনেও লাগবে। ওকে আমার খুঁজে বের করতেই হবে, কিন্তু ওর কথা কারো কাছে জিজ্ঞেস করতে যেও না। আমার মতে তোমার একটা ঘোড়া ভাড়া নেওয়ার দরকার। হঠাৎ মুখ তুলে চাইল সে। ঘোড়া চালাতে পারো তো? আমি ইউএসও ক্যাভেলরিতে ছিলাম। তাহলে একটা ঘোড়া নিয়ে দক্ষিণে যাও, মিশন রিভারের দিকে। কেউ বাধা না দিলে থেমো না। দ্রুত চলো না। ডেভ তোমাকে ঠিকই দেখতে পাবে।
ক্যাটল ড্রাইভের জন্য একটা বিশেষ ভালো সময় নয়, মন্তব্য করল রন। ডেভ মার্সার যা করতে চায় তা সে করেই ছাড়ে। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইল রন। চামড়ার ব্যাপার নিয়ে হিলারিদের একবার জব্দ করেছিল। মার্সারের এর উপরে মাথা দুটো লম্বা করে এইস বলে চালাচ্ছিল হিটারির দল। এখানে হিটারিদের হাতেই আইন, ডেভের করার কিছুই ছিল না, অন্তত লোকজন তাই ভেবেছিল। তারপর একদিন সকালে উঠে হিটারিরা দেখল প্রকাশ্য এলাকায় কিছু গরুর চামড়া পেরেক দিয়ে দেয়ালে গাঁথা রয়েছে। দেয়ালের দিকে পশম। যে কোনো পশ্চিমের লোকই বুঝবে ব্যান্ড এম থেকে এইসে বদলানো হয়েছে। হাসল মেয়েটা, কিন্তু তারপরেই ওর চেহারা বদলে গেল। দেশের সবাই এটা নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু টেড সমার্সের হাতে মারা পড়ল ডন। লোকজনের মুখ বন্ধ হলো। শুধু ইন্ডিয়ানোলাতেই না, রিভিল না বিলি শুধু ইন্ডিয়ানোলাতেই না, বিভিল, ভিক্টোরিয়া, এমনকি ব্রাউন্সভিলেও দেখানো হয়েছে। হিটারিরা এমন খেপল, ওরা ওই মুহূর্তে পারলে পেরেক ও খেয়ে ফেলতে পারত। হাসল রন। ওরা কেন পাগল হয়েছিল এটা বোঝা কঠিন নয়। সোজা হয়ে দাঁড়ালো সে। তোমার অবস্থা কেমন? তুমি যে ওর বন্ধু এটা ওরা জানে? ঠিকই জানে ওরা, তবে টেক্সাসে মেয়েদের গায়ে কেউ হাত তোলে না। হিটারিরা টেক্সাসের লোকজনকে ভয় না পেলেও টমি সিডনিকে ভয় পায়। কিন্তু তুমি না বললে সে ওদেরই একজন? সেটা সত্যি। সিডনি সম্ভবত জীবিত টেক্সাসবাসীদের মধ্যে সব থেকে ফার্স্ট। কেউ কেউ মনে করে সে ডেভের থেকেও ফার্স্ট। কিন্তু যত খারাপই হোক, মেয়েদের সম্মান করে লোকটা। চার্চকেও আর কারো তোয়াক্কা সে করে না। হ্যাট ছুঁয়ে বিদায় জানিয়ে সান্ডির পাশ থেকে সরে গেল রন। ওর পাশে থেকে নিজের উপর বিপদ ডেকে আনার কোনো মানে হয় না। তার সম্পর্কে ওদের জানার সম্ভাবনা কম হলেও জনি ফস্টার আর ডেভ মার্সারের ফেরার খবর ওরা ঠিকই পেয়েছিল। হয়তো কোনোভাবে তার কথাও জানতে পারে। গ্যাংওয়েতে দাঁড়িয়ে প্যাসেঞ্জারদের লাইন করে জাহাজ থেকে নামা দেখছে রন। যাত্রীদের বিদায় জানাতে পাইলট হাউস থেকে ক্যাপ্টেন নেমে এসেছে। একে একে সবাইকে গুড বাই জানালো সে। কয়েকটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে ডকে। একে একে সেগুলো যাত্রী আর তাদের মালপত্র নিয়ে বিদায় হলো। কেবল একটাই বাকি। সতর্ক চোখে ডকের লোকগুলোকে খেয়াল করছে রন। সবাই বেকার গোছের মানুষ, যারা কোনো জাহাজ বা ট্রেন এলে ভিড় জমায়। কিন্তু ওদের মধ্যে তিনজন ওর বিশেষ দৃষ্টি আকর্ষণ করল। সীমান্তে অনেক দিন কাটিয়েছে রন, তাই যারা গোলমাল পাকায় তাদের চিনতে ওর কোনো অসুবিধে হয় না। এক নজরেই বুঝতে পারে ওদের দুজন ওই চেরেনিতে পড়ে। তৃতীয়জন লম্বা, নিখুঁতভাবে কামানো গাল, শক্ত গড়নের চোয়াল। অল্পক্ষণের জন্য ওর সাথে রনের চোখাচোখি হলো। অন্য দুজন এমন গোছের লোক যারা কাউকে নিজের থেকে দুর্বল মনে করলেই, বিশেষ করে ভালো পোশাক পরা থাকলে, আক্রমণ করে শক্তি জাহির করতে চায়। এসব ও আগেও অনেক দেখেছে, চেনে এবং সে তৈরি। শেষ যাত্রীর কয়েক কদম পিছনেই জেটিতে নামল রন। কিন্তু এখনই তার এখানে পৌঁছানোর সাথে সাথেই এমন কিছু ঘটুক এটা সে চায় না। বিশেষ করে ডেভ মার্সারের যখন এখানে এত শত্রু রয়েছে। সম্মুখ মোকাবেলায় জিতলে হয়তো ওর নাম হবে, কিন্তু পিছন থেকে গুলি খেয়ে মরতে চায় না সে। শেষ ঘোড়ার গাড়িটা এখনও ওখানে দাঁড়িয়ে আছে, তবে ড্রাইভারকে কোথাও দেখা যাচ্ছে না। বাকবোর্ডের কাছে পৌঁছে নিজের মালপত্র নামিয়ে রাখল রন। পিছন থেকে এগিয়ে এলো ওরা দুজন। কয়েক ফুট দূরে থাকতেই ধীরভাবে ঘুরে দাঁড়ালো রন। মাইক,
ওরা দুজন কিছুটা সরে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে রন। পরিচিত ছক দেখে সে বিরক্ত বোধ করছে। তুমি কি এই গাড়িতে চড়ে যাওয়ার অপেক্ষায় আছো মিস্টার? হ্যাঁ, যেতে চাই। ড্রাইভার কি আশেপাশে কোথাও আছে? লোকটার নাম স্মল বাওয়ার। কখনো থাকা আবার কখনো অনুপস্থিত থাকা ওর অভ্যাস। আশেপাশে থাকতেও পারে, নাও পারে। আমার মনে হয় নতুন দেশে নতুন এসেছো। নিশ্চয় কিছু টাকা নিয়ে এসেছো। তাহলে পাবো এ মদের দোকানে। কিছু ড্রিঙ্ক কেনার ক্ষমতাও তোমার নিশ্চয় আছে। ভালো কথা। তোমরা আমার বোঝাগুলো নিয়ে হোটেলে পৌঁছে দাও। পরিবর্তে তোমাদের দুজনকে দুটো ড্রিঙ্ক আমি দেব। না, বলল সে। আমাদের কি তুমি ফকির ঠাউরেছ? না, আমি ভেবেছিলাম তোমরা টাকা রোজগার করে যথেষ্ট কামিয়ে গোসল আর শেভ করে পরিচ্ছন্ন হতে চাও। অনেক দিন তা করনি কি না? লম্বা লোকটা এক পা আগে বাড়ল। রনের দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে আছে ওরা। তুমি নিজেকে বেশি স্মার্ট মনে করো? বলছো আমরা নোংরা? না, ভুলেও ও কথা বলবো না আমি। কেবল যা দেখি তাই বলি। আমি তোমাদের ড্রিঙ্কের কথা শুনে ও কথা বলেছি। আমরা তোমার কাছে কোনো ড্রিঙ্ক চাইনি। লম্বা লোকটা যুক্তি দিল। কেবল ওদিকে লোকজনের কথা ভেবে জিজ্ঞেস করলাম, তোমার কাছে কত টাকা আছে আমাদের দেখাবে? তোমরা যদি লুট করে টাকা পয়সা নেওয়ার মতলবে এসে থাকো তবে ভুল করেছ। না লড়ে আমি একটা পয়সাও ছাড়ব না। লম্বা লোকটা দ্রুত এগিয়ে আসছে। নিজের মানের একটা বোঝা পা দিয়ে ঠেলে ওকে ঠেকালো রন। হোঁচট খেয়ে হাঁটু আর দু হাতের উপর পড়ল সে। চট করে পিছিয়ে ঝাঁপিয়ে পড়া দ্বিতীয় লোকটার মোকাবেলা করল রন মাইক। ওর হাঁটু দ্রুত উপরে উঠে লোকটার নাক আর ঠোঁট থ্যাতলা করে দিল। ওকে পেট খামছে তুলে ধরেই ধাই করে ওর পেটে ঘুষি বসালো রন। ধপাস করে মাটিতে পড়ল লোকটা। ঘুরে দাঁড়িয়ে রন প্রথম লোকটার লাথি খেলো ডান কাঁধে। ওর দিকে চেয়ে হাসলো মাইক। তারপর দু হাতের দুটো বুনো ঘুষি কাটিয়ে বাম হাতের কবজার উপর চপ মারল একটা। একটু উবু হয়ে ফুপিয়ে শ্বাস নিচ্ছে লোকটা। এবার কিডনির উপরে রনের প্রচণ্ড হামার বলো ওকে কুপকাত করল। শান্তভাবেই নিজের কোটটা ঠিক করে নিল রন। ক্যাপ্টেন এতক্ষণ ওদের ফাইটিং লক্ষ্য করছিল। সে এগিয়ে এসে বলল, চমৎকার। মনে হচ্ছে খালি হাতে যুদ্ধে তোমার ভালো দখল আছে। কিছুটা। লম্বা চিকন গড়নের লোকটা নির্লিপ্ত চোখে ওদের দিকে তাকিয়ে আছে। মাটিতে শোয়া লোক দুজন এখন একটু নড়তে শুরু করেছে। মনে করো না এতেই তুমি জিতে গেলে। নিজেরা যাই ভাবুক ওরা ভালো ফাইটার ছিল না। শহরের দিকে ফিরতে গিয়েও আবার ঘুরল সে। খুঁজলে তুমি ওই গাড়ির মালিককে ওদিকে পাবে। কেউ জিজ্ঞেস করলে বলো লোকটা বন্ধু বান্ধব বাছায় ভুল করেছিল। এখানে বন্ধু বেছে নেয়ার উপায়টা কি? লোকটা ঠান্ডা চোখে রন মাইকের দিকে তাকালো। ওর চোখে কোনো কৌতূহল নেই। যে কোনো বন্ধুই বেছে নেয়া যায়, কিন্তু তারা মার্সার হলেই মুশকিল। আমরা ওদের পছন্দ করি না। কেন, ভয় পাও? লোকটা রনের দিকে তাকালো। আমি টমি সিডনি, বলে সে নিজের পথ ধরল। 2। টমির দিকে চেয়ে আছে রন। ধীর পায়ে হেঁটে সে এগিয়ে যাচ্ছে। ওর কাঁধের উপর দিয়ে তাকিয়ে রন দেখল এটা মেক্সিকো পোর্ট বা অন্যান্য শহরের মতো নয়, বরং পেইন্স এলাকা বা রকির কোনো গরু বেচাকেনার শহরের মতো।
ঘাড় টেরা লোক দুটো এতক্ষণে উঠে দাঁড়াচ্ছে। যে লোকটা রনের হাঁটুর বাড়ি খেয়েছিল, মুখে চেহারা দেখে মনে হচ্ছে ওর নাক ভেঙে গেছে। ওটা ফুলে তার চোখ প্রায় বুজে এসেছে, আর ঠোঁট দুটো চ্যাপ্টা হয়ে মণ্ড পাকিয়ে গেছে। ওদের কেউ ঘুষাঘুষির কিছুই বোঝে না, কিন্তু রনকে বাধ্য হয়েই শিখতে হয়েছে। জাহাজে ওয়েস্ট ইন্ডিজে 4টে ট্রিপের সময়ে তখনকার দিনে মারপিট না করতে পারলে কেউ চাকরি টিকিয়ে রাখতে পারত না। জাহাজে যে কোনো নাবিককে, আর বাইরে দরকার হলে একসাথে যে কোনো 3জনকে পিটাতে না পারলে সম্মান থাকতো না। ওখানে দাঁড়িয়েই লোক দুজনকে খেয়াল করছে রন, কিন্তু এত সতর্কতার প্রয়োজন ছিল না। ওরা উঠে ধীর পায়ে পিছিয়ে গেল। পিছন থেকে পিঠে গুলি খাওয়ার ভয় করছিল মাইক, কিন্তু মার খেয়ে ওদের কোমরেও যে পিস্তল ঝুলছে এটা ভুলেই গেছে ওরা। ওরা চলে গেলে স্তূপ করে রাখা তুলোর গাঁটগুলোর দিকে বৃষ্টিসার চোখে তাকালো রন। চিটনির যাওয়ার আগে অধিকতাই নির্দেশ করে গেছে। রাস্তাটা আর একবার ভালো করে দেখে নিয়ে ঘাটের দিকে এগোলো রন। স্তূপের পিছনে একটা লোক উপুর হয়ে পড়ে আছে, ধুলোর উপর রক্ত দেখা যাচ্ছে। ওকে চিৎ করল রন। লোকটার পেটে দুবার ছুরির আঘাত করা হয়েছে, লাশটা এখনো ঠান্ডা হয়নি। ওর পিস্তলের খাপ পুড়িয়ে একটা এম ছাপ দেয়া হয়েছে, ওটা মার্সারের ব্যান্ড। লাশটা তুলে নিয়ে বাকবোর্ডের কাছে এনে পিছনের সিটে শুইয়ে দিল রন। তারপর ওখানে পড়ে থাকা একটা পুরনো তিরপল দেখতে পেয়ে ওটা দিয়েই দেহটা ঢেকে দিল। বাকবোর্ডের ভিতর ঘোড়া খাওয়ানোর একটা নোজ ব্যাগ, 1 বস্তা ওট আর 2টো সালায় বাজার করে রাখা আছে। সে দেখল মাস্টাং দুটোর ব্যান্ডও এম। ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে রাস্তা ধরে এগিয়ে গেল রন। টের পাচ্ছে সবাই কৌতূহলী চোখে দেখছে ওকে। একটা হার্ডওয়্যার দোকানের সামনে গাড়ি থামিয়ে ভিতরে ঢুকলো সে। বাকবোর্ড ঘিরে কয়েকজন ভিড় জমিয়েছে। 2-1জন তিরপল উঁচু করে মৃতদেহটা দেখল। শহরে কবর দেওয়ার কোনো লোক আছে? প্রশ্ন করল মাইক। কাউন্টারের পিছনে দাঁড়ানো সোনালি চুলের লোকটা মাথা নাড়ল। এই শহরে কেউ মার্সারের কোনো লোককে কবর দিতে রাজি হবে না। ও মার্সারের লোক, তাই কবর খোঁড়া দূরে থাক, কেউ প্রার্থনাও করবে না। শহরটা এমন। দোকানি কাঁধ ঝাঁকালো। মিস্টার, এটা আমাদের বাস, সর্বক্ষণ আমাদের এখানেই থাকতে হয়। হিটারি দল বলো এখানেই থাকে। আমি দুঃখিত, অত্যন্ত দুঃখিত। এখনকার কবরখানায় কি কোনো মার্সারকে দাফন করা হয়নি? 2টো, বড়জোর 3টে। আমার একটা গাইটি আর কোদাল লাগবে। ওকে কবর দিতে হলে একটা রাইফেলও তোমার দরকার পড়বে। ঠিক আছে, আমাকে ওই উইনচেস্টার রাইফেলটা দাও, সাথে 500 রাউন্ড গুলি। 500 রাউন্ড ও দিয়ে তো একটা ছোটোখাটো যুদ্ধ লড়া যাবে। অবাক হলো দোকানি। আমার হয়ে কথাটা তুমি ছড়িয়ে দিতে পারো যে এই গৃহযুদ্ধে আমার ভূমিকা নেই, এতে আমি কোনো অংশ নিতেও চাই না। কিন্তু কেউ যদি আমার সাথে গোলমাল করে তবে পাল্টা ঝামেলায় পড়বে। এটাও সবাইকে জানিয়ে দিও যে লোকটাকে আমি নিজেই কবর দেব, কারো সাহায্য চাই না, এবং প্রার্থনাও আমিই করব। নীরবে দ্রুত হাত চালিয়ে রনের অর্ডার কাউন্টারের উপর জড়ো করে দিল দোকানি। রন দাম মিটিয়ে দেওয়ার পর সে বলল, মনে করো না আমাদের কোনো অনুভূতি নেই। এই ঝগড়া প্রায় 40 বছর ধরে চলে আসছে। অনেক ভালো লোক এতে প্রাণ হারিয়েছে। এখন আর কেউ এর মধ্যে জড়াতে চায় না।
এটা ওদের ফাইট, ওরাই করুক। আমি কেবল একটা মানুষকে কবর দিতে চাই, আর কিছু না। তুমি তা পারবে না, ওরা এটা কিছুতেই হতে দেবে না। রনকে ফিরতে দেখে জটলা ওকে পথ ছেড়ে দিল। ওকে রাইফেলে গুলি ভরতে দেখে লোকগুলো আরও পিছনে সরে গেল। এবার বাকবোর্ডে উঠে গাড়ি ছুটালো সে। কবরস্থানের গেট দিয়ে ভিতরে ঢুকে ড্রাইভিং সিট থেকে নেমে গেটটা বন্ধ করলো। মার্সারদের কবর খুঁজে বের করে বাকবোর্ড থেকে গাঁইতি আর কোদাল নামিয়ে মাটিতে রাখলো। তারপর কোট খুলে পাশের একটা সমাধি পাথরের উপর রাখলো। বাড়তি পিস্তলটা কোটের তলায় লুকানো রইল। রাইফেলটা দৃষ্টির আড়ালে গাড়ির কাছে হেলান দিয়ে রাখলো। এবার কাজে নামলো রন। উপরকার 2 ফুট নরম মাটি দ্রুত খুঁড়ে ফেলল। কিন্তু এরপর কাজ কিছুটা ধীর হয়ে এলো। শক্ত লোক রন এবং কঠিন পরিশ্রমে অভ্যস্ত। কাজ থামালো না সে, কিন্তু বুঝতে পারছে সন্ধ্যার আগে খোঁড়া শেষ হবে না। কাজ অর্ধেক শেষ হওয়ার পর আরোহীরা আসতে শুরু করলো। পিস্তল খাপের সাথে আটকানোর ফিতেটা খুলে আবার কবর খোঁড়ায় মন দিল সে। ওরা 3 জন এসেছে, সবকটাই হিটারি ব্র্যান্ডের ঘোড়া। কিছুক্ষণের মধ্যেই আরও 4 জন এলো, পরে আরও 3 জন। কিছু লোক পিছন দিকেই থেমে দাঁড়ালো। বোঝা যাচ্ছে ওরা মজা দেখার জন্য এসেছে। তুমি কি একজন না দুজনের কবর খুঁড়ছো? প্রশ্নটা উপেক্ষা করলো মাইক, কিন্তু 3 কোদাল মাটি কাটার পর আবার একই প্রশ্ন এলো। সোজা হয়ে দাঁড়িয়ে কোদালের উপর ভর দিয়ে রন চোখ তুলে ওদের দিকে চাইল। গর্তে প্রায় কোমর পর্যন্ত নিচে দাঁড়িয়ে আছে সে। সামনে খুঁড়ে তোলা মাটির ঢিবি, 3টে বড় সমাধি পাথর দেয়ালের মতোই দাঁড়িয়ে বাকবোর্ডের কাছে পৌঁছানো ওর পক্ষে অসম্ভব করে রেখেছে। আমি জিজ্ঞেস করছি, তুমি কি একজন না দুজনের জন্য ওটা খুঁড়ছো? বক্তার কোমর চওড়া, কাঁধ সরু, হ্যাটের কিনারাটাও সরু। একজনের, জবাব দিল মাইক। তোমারটা তোমাকে নিজেই খুঁড়ে নিতে হবে। দর্শকদের একজন হেসে উঠল। লোকটা ঝট করে ঘুরে তাকালো, হাসি থেমে গেল। তুমি যখন ওটা যথেষ্ট গভীর করবে তখন দেখো ওটা কার হয়। আমাদের ইচ্ছা তোমাকেই আমরা ওতে কবর দেব। টমি চিটনিও এসে হাজির হয়েছে। সে সব কিছু দেখছে আর শুনছে। মাইক আবার কোদালে ভর দিল। তোমাদের বুদ্ধির কিছু ঘাটতি আছে। এখানে আমার অনেক আড়াল রয়েছে। আমার ধারণা মরার আগে তোমাদের অন্তত 3-4 জনকে আমি ঘায়েল করতে পারবো। তবে তোমরা আমাকে আদৌ মারতে পারবে কিনা এতে আমার সন্দেহ আছে। মুহূর্তের জন্য ওরা থমকালো। ঝপ করে হাঁটু গেড়ে বসে রন যদি গুলি করা শুরু করে তবে বেড়ার বাইরে ওদের কোনো উপায় থাকবে না। ওখানে আড়াল বা খাবার নেই। অথচ অন্যদিকে হিটারিদের টার্গেট থাকবে খুবই ছোট, কেবল মাথার সামান্য অংশ। এত সুবিধা থাকলে যে কেউ এই রেঞ্জ থেকে জিতে যাবে। কেউ কথা বলছে না। মাইক আবার খোঁড়া শুরু করলো। হঠাৎ সরু বিমের হ্যাট পরা লোকটা ঘোড়ার পিঠ থেকে নেমে বেড়ার ফাঁক দিয়ে হামাগুড়ি দিয়ে এগোবার চেষ্টা করলো। হ্যান্ডি, বলে উঠল চিটনি, ফিরে এসো। লোকটা একজন মরা মানুষকে কবর দেওয়ার চেষ্টা করছে। ওকে বিরক্ত করো না। তাছাড়া ও মার্সার পরিবারের কেউ নয়। কিন্তু একজন মার্সারকে কবর দিচ্ছে। ওকে নিজের কাজ করতে দাও। নার্ভ আছে এমন লোককে আমি পছন্দ করি। এরপর কেউ আর কথা বলল না, কিন্তু কেউ ফিরেও গেল না। ধীরে কবর খোঁড়ার কাজ শেষ করলো। তারপর দেহটা তিরপলে জড়িয়ে নামালো কবরে। লোকগুলো নীরবে দাঁড়িয়ে রনকে কবরে মাটি ফেলে ভরতে দেখল। কাজের শেষে বাকবোর্ডে নিজের ব্যাগ থেকে একটা বাইবেল বের করে কবরের মাথায় দাঁড়িয়ে
সংক্রান্ত একটা প্যারাগ্রাফ পড়ে সে ধর্মীয় সঙ্গীত রক অব এজেস গাইল। রনের গলা মোটামুটি ভালো। আজ এতজন দর্শকের সামনে দাঁড়িয়ে আরও ভালো গাইল সে। মাঝে মাঝে দু একজন ওকে সঙ্গও দিল। গানের শেষে খোরার যন্ত্রপাতিগুলো তুলে নিয়ে বাকবোর্ডে ওঠালো সে। তারপর ফিরে গিয়ে বাম হাতে কোট আর নিচে লুকানো পিস্তলটা অন্য হাতে নিল। লুকানো রাইফেলটার কাছে গিয়ে পিস্তল কোমরে গুজে রাইফেল নিয়ে বাকবোর্ডে উঠল। কোট আর পিস্তল সিটের উপর রেখে ডান হাতে উইনচেস্টার আর বাম হাতে গাড়ির লাগাম ধরে গেটের দিকে এগোলো রন। ওখানে পৌঁছে সবথেকে কাছে যে লোকটা আছে তার দিকে রাইফেল তাক করে মিষ্টি হেসে বলল, বন্ধু, তুমি কি দয়া করে আমার জন্য গেটটা খুলে দেবে? একটু ইতস্তত করে লোকটা এগিয়ে এসে গেট খুলে দাঁড়ালো। বাকবোর্ড নিয়ে রন বেরিয়ে এলে আবার গেট বন্ধ করলো সে। ধন্যবাদ, বলল মাইক, অনেক ধন্যবাদ। আর চোখে চিটনির দিকে চাইল রন। লোকটা তার ঘোড়ার পিঠে বসেই ভিতরে ভিতরে এই অদ্ভুত লোকটাকে বোঝার চেষ্টা করছে। আর তোমাকেও ধন্যবাদ চিটনি। মিতের প্রতি শ্রদ্ধা দেখালেও কারো ক্ষতি হয় না। মৃদস্বরে রন মাস্ট্যাং ঘোড়াগুলোকে কি যেন বলতেই ওরা ছুটে এগিয়ে চলল। কিন্তু প্রধান টেইলে পৌঁছে টেইল ধরে না গিয়ে ওরা দক্ষিণে এগোলো। পিছনে কোনো খুরের শব্দ শুনতে পাচ্ছে না। তবু সে মাথা ঘুরিয়ে পিছন দিকে ফিরে চাইল না। সামনে সিকিমাইলের আগে কোনো আড়াল নেই, তাই কেউ পিছু ধাওয়া করে এলেও এখন পিছন ফিরে দেখে কোনো লাভ নেই। বাকবোর্ডটা রনকে নিয়েই লাফাচ্ছে, কিন্তু তবু কোনো ভালো শট হলেও ওর গায়ে গুলি বেঁধাতে পারবে। দ্রুত গতিটা এখন বজায় রেখেছে মাইক। হিটারদের থেকে যতটা সম্ভব দূরে সরে যেতে চায় সে। তাকে যে অনুসরণ করা হবে এই ব্যাপারে রন নিশ্চিত, এবং বাকবোর্ড স্পষ্ট টেইল রেখে চলে। সূর্য ডুবে গেছে। উপসাগরের দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে। ওটা বেশ কিছুটা দূরে ওর বায়ে রয়েছে, পাউডারহর্ন লেকের ওপাশে। লেকটা কাছেই। আর্মিতে কাজ করে ম্যাপ মনে রাখার একটা অদ্ভুত ক্ষমতা জন্মেছে ওর। দক্ষিণে যেতে হলে প্রথম পশ্চিমে আরও ভিতরে ঢুকে গ্রিন অ্যান্ড লেক রোডটা তাকে খুঁজে বের করে সান অ্যান্টোনিও বে এর পাশ দিয়ে আগে বাড়তে হবে। কিন্তু ওদিকে লুকাবার মতো কোনো জায়গা নেই। সবই সমতল খোলা এলাকা। রাতে চাঁদের আলোতেও চাকার দাগ দুটো স্পষ্ট দেখা যাবে। তাই গতি কমালো না রন। মাস্টাং দুটো খুশি মনেই ছুটছে। এই স্পিডে চলাই ওদের পছন্দ বলে মনে হচ্ছে। মাঝে মাঝে থেমে অনুসরণকারীদের খুরের শব্দ শোনার চেষ্টা করছে সে।